নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যেকদিন অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আমার ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যারা যারা মায়ের সঙ্গে এই মুহূর্তে সৎসঙ্গে উপস্থিত আছে তাদের সকলকে মায়ের সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে মা এসেছেন সেটা হচ্ছে ধনতেরাসের দিন কোনটা কিনতে ভোলা যাবে না। চলে যাব মায়ের কাছে, আমি কথা না বাড়িয়ে। পরদেশে পরবেশী পরবাসে পরের সাক্ষাৎ পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাম দেশের মাতা ঠাকুরানীর রাতুল চরণের প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যারা যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে চলো। আর নতুন করে মনে হয় না ইউটিউব কিংবা ফেসবুক চালিয়ে আমাকে শোনানোর প্রয়োজন। রাশিয়া থেকে শুরু করে যেরকম ভাবে করোনা গ্রাফ বলেছিলাম, করোনার প্রকোপ বলেছিলাম, সেটা কিন্তু সত্যি কষ্ট লাগছে। কিন্তু বাস্তব মানুষ প্রত্যক্ষ করে নিচ্ছে যে কি আমি বলে গিয়েছিলাম। যাই হোক, খারাপ লাগছে, তথাপিও কিন্তু যেটা বাস্তব সেটা মানুষ দেখছে। কারণ কালখণ্ডে আমি যেটা দেখেছি সেটা তো আমাকে বলতেই হয়েছে এবং আমি সেটাই বলেছি এবং মানুষ মিলিয়ে নিয়েছে। তবে অনুষ্ঠানের প্রথমে একদম প্রত্যেকদিন যারা আমাকে অনেক 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 কমেন্ট করে, অনেক ভালোবাসে, তাদেরকে আমার প্রাণ ভরা দুহাত তুলে আমি আশীর্বাদ করছি। যারা প্রত্যেকদিন শেয়ার করে, খুব ভালোবাসে, যারা মনে করে এটা সমর্থনযোগ্য, যারা মনে করে অন্যের ভালো করার প্রয়োজন, যারা মনে করে এমন কোনো কন্টেন্ট আছে যেটা জনস্বার্থের জন্য, অবশ্যই তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। সেটা ইউটিউব হোক, সেটা ফেসবুক হোক, যে পরিবারেই হোক না কারণ একই অনুষ্ঠান প্রত্যেকেই দেখে, দু জায়গাতেই চলে। তাই আমি প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করবো। তোমরা ভীষণ ভালো থাকো আর এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। কারণ বাংলার বুকে, ভারতবর্ষের বুকে এমন একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে মানুষ শাস্ত্রটাকে জানতে পারছে, যেখানে মানুষ শাস্ত্রটাকে খুব ভালো করে জানতে পারছে। আজকে এমন এমন তথ্য নিয়ে আলোচনা করব, এমন এমন বিষয় নিয়ে আলোচনা করব, যদিও সময় খুব কম। কারণ আমি কদিন ধরেই বলছিলাম যেহেতু দীপাবলি চলছে, আর দীপাবলি ধনতেরাসের সময়টা যারা যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত তাদের অনেক রকম নক্ষত্রের পুজো থাকে, অনেক রকম নক্ষত্র সাধনা থাকে। এই সময় অন্তত নরক চতুর্দশীতেও খুব চাপ থাকে। তার উপর কিন্তু অবশ্যই করে দীপাবলি এবং কালী পুজো এবারে একই দিনে পড়েছে। সবকিছু মিলিয়ে একটা বেশ তন্ত্র সাধনার জন্য খুব আইডিয়াল সময় এই সময়। তা এই সময়টা এত যোগযুক্ত, তাই প্রত্যেকটা দিন আসতেও হচ্ছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে আমার। তার উপর বেশ কিছুটা সাধনার মধ্যে রয়েছে। কাদের জন্য সাধনা? আমার সন্তানদের জন্য সাধনা। কারণ প্রত্যেকটা মানুষকে ভালো রাখবো, প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাবো এবং এমন এমন গণনা নিয়ে আসবো, এমন এমন গণনা নিয়ে আসবো যেটা প্রত্যেকটা মানুষকে একটিবার বুঝিয়ে দেবে যে এই শাস্ত্রের অদম্য ক্ষমতা। আমি এই শাস্ত্রের অদম্য ক্ষমতা মানুষকে বুঝিয়েছি। বিশেষ করে আমার ছাত্র যুব সন্তান সেবা দল, তারা প্রত্যেকে বুঝে নিয়েছে এই শাস্ত্রের কতটা ধারালো ক্ষমতা এবং কতটা পুঙ্খানুপুঙ্খ মানুষ বলতে পারে। তবে তার জন্য কিন্তু প্রপার সাধনার প্রয়োজন, তার জন্য কিন্তু প্রপার শিক্ষার প্রয়োজন। কারণ একটা কথা প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা সময় বলি, প্রত্যেককে বলি, প্রত্যেক দিন বলে যাই, যারা যারা মনে করছো তন্ত্র সাধনা শিখবো, যারা যারা মনে করছো জ্যোতিষ সাধনা শিখবো, আমি অফিসের নাম্বার বলে দিচ্ছি 9674841355। কিন্তু একটা কথা মাথায় মনে রাখতে হবে, মাথায় নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ আমরা কিন্তু কখনোই অ্যাস্ট্রোলজি দ্বারা তন্ত্র শেখাই না। এটা আমি বেশ কয়েকদিন ধরে বলছি, রিপিটেডলি বলছি। কেন না? কারণ সবার আগে গ্রহ নক্ষত্র, গ্রহ গোচর জানতে হবে, তবে কিন্তু কোনো রকম ভাবে তান্ত্রিক ক্রিয়া, তবে কিন্তু মানুষের জন্য কাজ করা। কারণ আমি বারবার বলছি যে এমন একজন মানুষ
যার ছকের কোনো পোটেনশিয়ালিটি নেই, যার ছকের সেই বলবত্তা নেই গ্রহে, তাকে কিন্তু কোনোভাবেই কোনো হোমযজ্ঞ করে, আমি হোমযজ্ঞ বা কোনো রকম ভাবে কোনো শাস্ত্র বা শাস্ত্রীয় আচারকে আঘাত করার প্রবণতা নিয়ে নয়, যেটা চরম সত্যতা সেটা কিন্তু আমি তুলে ধরবো। কারণ মানুষ এই অনুষ্ঠান দেখে, এটা কোনো বিজ্ঞাপনী চমক নেই। এখানে আমি বলতে আসি না আমার কাছে এসো, আমার কাছে আসতে হবে, আমি একদম সামনে অমাবস্যা সব কাটিয়ে কুটিয়ে দেব, যা চাইবে তাই পাইয়ে দেবো, এমন মিথ্যা কোনো প্রতিশ্রুতি আমি দিতে আসি না। কারণ এটা সম্ভব নয়, কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না, এটা সম্ভব নয়। কারণ আমার গাড়ির ইএমআই বাকি পড়েনি, আমার অনেকগুলো বাংলো রিসোর্ট করার স্বপ্ন নেই, তার জন্য মানুষকে একেবারে কোনোভাবে নিপীড়ন করতে হবে, এটা আমি পারবো না। কারণ আমার সামনে যারা বসে আছে তারা কেউ আমার কাস্টমার নয়, প্রত্যেকে আমার সন্তান, ভালোবাসি গুরুমাকে, তারা প্রত্যেকে আমার সন্তান, তারা আমার সঙ্গে আজকে দীর্ঘদিন পথ চলছে এবং আরো মানুষ আরো দীর্ঘদিন পথ চলুক, তাদের পথ চলার পথটা পরিবর্তন হোক, দশার সাথে সাথে দিশাটার পরিবর্তন হোক, সেটাই কিন্তু আমি সর্বদা চাইছি। এবং তার জন্যই বারবার বলবো, যারা যারা শাস্ত্রকে শিখবে, শাস্ত্রকে জানবে, আমি একটা কথা সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, ভালো করে গ্রহ জ্ঞান না থাকলে, ভালো করে শাস্ত্র জ্ঞান না থাকলে, কোনোভাবেই খেলার মাঠে নাবার মতো লাল কাপড় রুদ্রাক্ষ এইভাবে তন্ত্র সাধনা হয় না। তন্ত্রের অলৌকিক ক্ষমতা আছে, অনেক অসম্ভব সম্ভব করতে পারে, কিন্তু তার একটা মার্জিন আছে, তার একটা মার্জিন আছে। আমি ধনদা কবচকে এটা বলে কাউকে দিয়ে দিতে পারি না যে ধনদা কবচ পড়লে একেবারে রাতারাতি কেউ একেবারে বিশাল একটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, বা যে কিছু করে না তার মাথায় ঘর ফুটো হয়ে টাকা পড়তে পারে, বা বাড়ির সামনে গাছে আম গাছে টাকা ধরতে পারে, এমন কোনো মিথ্যা কথা আমি বলতে পারবো না। এবং যেহেতু বহু বছর ধরে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে, এখন তো সারা পৃথিবীর মানুষ অনলাইনে আমার কাছে পড়ছে, বিশেষ করে আনন্দের সঙ্গে বলবো ছাত্র যুবরা ব্যাপক পরিমাণ সাড়া দিয়েছে, তারা শিখছে, তারা শাস্ত্রটাকে জানছে। কারণ আমার ভবিষ্যৎবাণী মানুষকে ভাবিয়েছে, আমার ভবিষ্যৎবাণী মানুষের জীবনে পরিবর্তন এনেছে, আমার ভবিষ্যৎবাণী ছাত্র যুব সন্তান দলেকে রেনেসাঁস এনেছে এই শাস্ত্রের প্রতি। হ্যাঁ, সত্যি তাই। যদি গণনা করতে জানা যায়, যদি শাস্ত্রটাকে জানা যায়, শাস্ত্রটাকে ভাবলেই হবে না যে একটা ছক পেয়ে। আমার কি মনে হয় জানো, আমি আজকে একটু শেয়ার করছি আমার নিজস্ব ব্যক্তিগত ফিলিংস। আমার মনে হয় জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র ছাদের উপরে রাত্রিরে উঠে কাঁদে, হাউমাউ করে কাঁদে, আমার মনে হয়। কারণ শুধু একটা ছক পেয়ে কিন্তু একদম পুরো ড্রাইভ দিয়ে দিলে হবে না। কি কি প্রতিকার আগে দেওয়া যায়, কি কি প্রতিকার হয়ে যেতে পারে, কি কি করতে পারে, কি কি কতটা কি কি মানে প্রতিকার দেওয়া যেতে পারে, কত টাকা রত্ন দেওয়া যেতে পারে, কত, এই আদর্শ নিয়ে আমার কাছে আসবে না, আসবে না। সোশ্যাল মিডিয়ায় বলছি, আসবে না। এইভাবে আমি তন্ত্র শেখাই না। একটা মানুষের চোখের জল আমি মেনে নিতে পারবো না। আমার পরিবর্তনের রথ, আমার বিজয় রথ, দেশ থেকে বিদেশে প্রত্যেকটা মানুষ ভ্রান্ত ধারণা থেকে একটা সঠিক ধারণা করেছে, প্রত্যেকটা মানুষ শাস্ত্রকে জেনেছে, প্রত্যেকটা মানুষ এখানে একটাই কমেন্ট সেকশনটা ফলো করো, কমেন্ট সেকশনটা প্রত্যেকে বলছে শাস্ত্রটাকে জেনেছি গুরুমা। আমি জানাতেই তো এসছি, আমি তো জানাতেই এসছি, আমি তো জানাবো বলেই তোমাদের কাছে এসছি, এটাই তো উদ্দেশ্য। এবং যারা যারা শিখবো বলে মনে করছো যে আমরা ভবিষ্যৎবাণী করবো, আমার চেয়েও ভালো করবে, আমার চেয়েও ভালো ক্যালকুলেশন, তুমি ভালো ক্যালকুলেশন করতে পারলে, তুমি ভালো সাধনা করতে পারলে, অতীন্দ্রিয় শক্তি জাগ্রত হবে, আমি চাইবো আমার সন্তানরা আমার চেয়ে আরো বেশি করুক, ভালো করুক। অনেক মানুষ শিখছে, আমি একটা বডকাস্ট তৈরি করব, দেশ বিদেশের বহু মানুষ আছে, কিন্তু একটাই কথা, একটা আদর্শ নিয়ে আসতে হবে যে আমরা হট করে গিয়ে তন্ত্র শিখবো না। তন্ত্র অনেক পরের, আগে অ্যাস্ট্রোলজিটা জানতে হবে, আগে গ্রহ নক্ষত্র জানতে হবে, আগে সেই গ্রহের পোটেনশিয়ালিটি আছে কিনা দেখতে হবে। কারণ কেউ এলো কাউকে বশীকরণ করে দিতে, সেটা কিন্তু সবসময় করা নাও যেতে পারে। আমি বলছি না বশীকরণকে আমি কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, বশীকরণ একেবারে হুবহু হয়, ফলপ্রদ। তবে বশীকরণ শাস্ত্রে যেরকম ভাবে ব্যাখ্যা আছে, তন্ত্র শাস্ত্রে যেভাবে ব্যাখ্যা আছে, আমি তো তার অপব্যাখ্যা করতে পারবো না। আমি তো শেখাতে গিয়ে অপব্যাখ্যা করে দিতে পারবো না যে 72 ঘন্টায় বশীকরণ হয়ে যাবে, 40 ঘন্টায় বশীকরণ হয়ে যাবে। যাই হোক, আমার তো বিজ্ঞাপনের প্রয়োজন নেই। বাংলা তথা ভারতবর্ষ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মানুষ আমাকে যেভাবে নিয়েছে, যেভাবে নেয়, দীর্ঘ বহু বছর যেভাবে আমার পাশে আছে, এবং আমি আছি প্রত্যেকের ঘরে ঘরে,
কারণ আমার তো তোমাকে চেম্বারে চেম্বারে ডাকার উদ্দেশ্য নেই। আমি তো চেম্বারে চেম্বারে ঘুরি না, চেম্বারে চেম্বারে ডেকে প্রতিকার দেওয়ার প্রয়োজন নেই। যেটা দেবো এখানে বসে দেবো, সোশ্যাল মিডিয়ায় বসে দেবো। মানুষ যদি সমর্থনযোগ্য মনে করে, মানুষ যদি তেমন কোনো কন্টেন্ট পায়, মানুষ নিয়ে যাবে। পরিবর্তনের রথ কে টানবে? ওই তো আমার ছেলেরা টানবে, আমার মেয়েরা টানবে, আমার বীরাঙ্গনা সন্তান দল, সেবা দল, আমার সৈনিকরা টানবে। আমার সৈনিক রয়েছে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক দেশে দেশে, প্রত্যেক জায়গায় আছে। প্রত্যেকটা জায়গার মানুষ এটাকে সমর্থন করে, স্বতঃস্ফূর্ত সমর্থন করে। কারণ এখানে আমি বলতে আসি না আমি কি পারি, এখানে আমি বলতে আসি আমি কি দিতে পারি, কি শোধরাতে পারি। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে না মম পরিচয়। ফলটা সুস্বাদু হলেই হলো। অর্থাৎ এখানে আমি বিজ্ঞাপন করতে আসবো না আমি এটা করে দিতে পারি, আমি রাতারাতি চাঁদ পাইয়ে দিতে পারি, সকালবেলা সূর্য পাইয়ে দিতে পারি, আমি এটা পারি, আমি ওটা পারি। আমার কোনোভাবে মানুষকে মিসগাইড করার কোনো রকম ভাবে কোনো উদ্দেশ্য নেই। আমার কাছে যারা শিখতে চাইবে, আমার কাছে যারা শিখবে মনে করবে, তাদের ভেতর কিন্তু এটা রাখতে হবে, আগে আমরা গ্রহটা জানবো, আগে আমরা গ্রহটাকে বুঝবো, গ্রহর ক্যারেক্টারটাকে বুঝবো, 27টা নক্ষত্রকে বুঝবো। কেন 27টা নক্ষত্রকে বুঝবো? 14ই সেপ্টেম্বর থেকে 67 দিনের এপিসোডগুলো দেখো। আজকে যারা নতুন নবাগত তাদের জন্য বলছি, এটা আমার কোনো বিজ্ঞাপনী প্রচারের পরিভাষা নয়। আমার সত্যতা বিচার করো, তোমরা দেখে নাও আগের এপিসোডগুলো। 14ই সেপ্টেম্বর থেকে 67 দিন, কোথায় কোথায় করোনার দাপট বাড়বে, কোথায় কোথায় করোনার দাপট কিভাবে আসবে, করোনার গ্রাফ মিলিয়ে নাও। মানুষ মেলাক। আমি তো বলছি সোশ্যাল মিডিয়ায় বসে, মেলাবে তো মানুষ। আজকে ভারত চীন সীমান্তে কি হচ্ছে গো? ভারত চীন সীমান্তে সীমা বিবাদ হচ্ছে। 67 দিনের যে এপিসোড মানুষ মিলিয়েছে, আমি গণনা করে বলে গেছিলাম। আর যখন বলেছিলাম, সম্ভবত সেই তারিখটা 15ই সেপ্টেম্বর নাগাদ এপিসোডগুলো দেখবে, আমি এপিসোডের শিরোনামটা বলে দিলাম। 67 দিনের আগামী যে ফলাফল, তার এপিসোডগুলো দেখবে এবং প্রত্যেকটা এপিসোড মেলাও। তোমরা দেখো, তোমরা জানো, তোমরা শোনো যে কি অদম্য ক্ষমতা। আমি এই পারি, আমি ওই পারি বিচার করতে হবে না। মানুষ বলবে আমার গণনা কি কথা বলছে, আমার গণনা কি বাস্তবের প্রেক্ষাপটে মিলছে। মেলাক না মানুষ। চেম্বারে ডেকে ফিসফিস করতে আমি শেখাই না, আমি নিজেও করি না। আমি যেটা বলবো সোশ্যাল মিডিয়ায় বসে বলবো। যদি 2 2 4 হয়, গণনা যদি করতে পারা যায়, তাহলে গণনা তো কথা বলবে। আজকে ভারত চীন সীমান্তে যেটা হচ্ছে মানুষ মেলায়নি, মানুষ তো মিলিয়েছে। যদিও মর্মান্তিক ঘটনা, যদিও দুঃখজনক ঘটনা, তথাপি ক্যালকুলেশন। আমি তো বারবার বলি আমি শুভ গণনা কম করি, অশুভ গণনা বেশি করি। আমি বেশি অশুভ গণনা করব, আমি সোশ্যাল মিডিয়ায় বসে বলছি। যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে আমি নেগেটিভিটিটাই খুঁজবো। কারণ প্রত্যেকে আমার সন্তান বসে আছে এবং তাদের পায়ে যেন একটা আঁচড়ও না লাগে তাদের গায়ে, তার জন্য আমি চেষ্টা করব। তাদের গায়ে যাতে সামান্য আঁচ না আসে, তার জন্য আমি চেষ্টা করব। আমি যতক্ষণ বেঁচে আছি এটাই আমি চেষ্টা করে যাব। ভালো আসুক, হঠাৎ করে ভালো এলে কারোর কিচ্ছু যায় আসে না, কিন্তু একটি মাত্র সন্তানেরও চোখে জল আসবে, হঠাৎ করে বিপত্তি হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। যদি কেউ সাধনা করে থাকে, একটা সাধক সাধিকা আসে জগজীব উদ্ধার করার জন্য, তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা থাকে, কিছু রেসপন্সিবিলিটি থাকে, সেইটাকে কিন্তু মেটাতে হবে। আর এত ভালো মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যম করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই তো এসেছি গো, তোমাদেরই তো ঘরে এসেছি, তোমাদের শোধরাবো বলে, তোমাদেরকে জাগাবো বলে। জীব জাগো, আমি বলছি জীব জাগো, সঠিক ভাবে জাগো। আর যারা মনে করছো হ্যাঁ মা আমরা তোমার কাছেই তন্ত্র শিখতে চাই, তো ফোন নাম্বার বলে দিলাম, অফিসের নাম্বার, যোগাযোগ করে নেবে। জ্যোতিষ শিখতে চাই কিন্তু সৎ ভাবে শিখতে হবে। কোনোভাবেই কিন্তু আমি প্রবঞ্চক বা প্রতারক তৈরি করতে পারবো না। এটা আমাদের বিদ্যালয়ে কিন্তু একদম রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। আমি প্রত্যেককে জানিয়ে দিলাম তোমাদের, কেমন? তবে রাশিয়ার ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু ভারত চীন সীমান্তের ঘটনা, মানুষের সীমা বিবাদ, মানুষ কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে নিচ্ছে। প্রত্যেককে অন্য দিন আমি চালিয়ে শোনাই, কিন্তু আজকে অনেকটা রাত্রির এসেছি, সময় এতটুকু অপচয় করতে চাই না। মানুষ ধৈর্য সহকারে বসে, মানুষ সময় ব্যয় করে বসে, মানুষ কিছু পাবে বলে বসেছে। তাই আমি আর চালিয়ে শোনালাম না। আমি এপিসোডগুলো নতুনদের জন্য বললাম, পুরনোরা তো শুনে শুনে একেবারে আমার কথা মুখস্থ। আমি নতুনদের জন্য বললাম, তাদের যাতে ভুলভ্রান্তি ধারণা না হয় যে গুরুমা হয়তো ঘটনা ঘটার পর কিছু বলছেন। এপিসোড বলে দিলাম, ডেট বলে দিলাম,
ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, দেখে মিলিয়ে নাও, কানে শুনে নাও, নিজের কানকে বিশ্বাস করো এবং তার ঘটনার ডেটটা দেখবে। লাইভ অনুষ্ঠান, এখানে কোনো রেকর্ডিং অনুষ্ঠান আমি ছাড়ি না, কোনো মতে আমি স্টুডিও শুটিং করে আমি ছাড়ি না, আমি লাইভে বসে বলছি, একদম সরাসরি দেখছে সারা পৃথিবীর মানুষ এবং প্রত্যেকটা পৃথিবীর মানুষ কান খুলে প্রত্যেকটা গণনা কিন্তু আমার শুনছে। যাই হোক, আমি অবশ্যই মূল বিষয়ে যাবার আগে আমি নভেম্বরের দ্বাদশ লগ্নের বিচারে ছিলাম। আমি গতদিন বৃশ্চিক অবধি করে গেছি। আমি আজকে বলবো ধনু লগ্ন এবং মকর লগ্ন। আমি ধনু এবং মকর লগ্নের জাতক জাতিকা যারা রয়েছে আমার সন্তান, আমি স্পেকটাকুলার নেগেটিভ ডেটের গণনা এখনো আনিনি। আমি একটা সামগ্রিক গণনা বলবো। যারা প্রত্যেকদিন অনুষ্ঠান দেখে, যারা তারা জানে আমি নেগেটিভ ডেট বলি এবং আমাদের পরিবারে, এটা তো একটা পরিবার, পরিবারকে সতর্ক করব, পরিবারের জন্য করব, পরিবারের জন্য। কারণ একটা পরিবার কখন গড়ে ওঠে যখন একসঙ্গে চারজন থাকা একটা পরিবার না, একসঙ্গে সবাই থাকা, সবাই সবার ভালো চাওয়া, এটা কিন্তু একটা সুস্থ পরিবারের লক্ষণ। তাই এই পরিবারে যারা যুক্ত হয়েছে, যারা যুক্ত হচ্ছে, মানুষ যুক্ত করবে, তাদের প্রত্যেকের কিন্তু একটা দারুণ ভাবে যাতে ভালো জীবন যাপন করতে পারে, তার জন্য তো আমি আছি, তার জন্য তো আমি গণনা করব। এবং সত্যি কথা, আজকে একাধিক ফোন পেয়েছি, আমার প্রত্যেকটা লগ্ন বিচার মানুষ জানিয়েছে যে কতটা তীব্রতা পেয়েছে। তবে আমি বলবো 97% মিলবে, মানুষ তো বলছে 100% সেটা অবশ্য আমি সোশ্যাল মিডিয়ায় আমি আমার বললাম এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি 97% মিলবার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে মিলিয়ে নেবে। আমি ধনু লগ্নের জন্য বলবো, ধনু লগ্নের আমি ওভারঅল বলবো মাসটাকে 3 ভাগে ভাগ করে নেব। ফার্স্ট ফেজ 1 থেকে 10, সেকেন্ড ফেজ 11 থেকে 20, থার্ড ফেজ 21 থেকে 30 কিংবা 31। যাই হোক, তবে একটা কথা বলবো, ডেট ওয়াইজ এখন বলছি না, ডেট ওয়াইজ খুব শিগগিরই আনবো। কারণ এই পরিবারের প্রত্যেকটা মানুষ ভরসা করে থাকে আমার ডেট ওয়াইজ ক্যালকুলেশন এবং ভবিষ্যৎবাণীর জন্য। কারণ যেটা বলছি মানুষ মিলিয়ে নিচ্ছে এবং নেগেটিভ ডেটগুলো আমি জানি কমেন্ট সেকশনে প্রচুর মানুষ লিখছে যে প্রত্যেকটা নেগেটিভ ডেট কিভাবে তাকে স্পর্শ করছে এবং আমি প্রতিকারও বলে দিয়েছি। যাই হোক, ধনু লগ্নের জন্য ভবিষ্যৎবাণী করছি নভেম্বরটা কেরিয়ার পার্সপেক্টিভের জন্য ভালো, তবে 19 তারিখ অবধি শুভ। 19 তারিখের পর থেকে কিছুটা ডাউন হয়ে যাবে কেরিয়ারের দিকটা। হেলথ মধ্যম, বিবাহযোগ প্রবল, পরিবার নিয়ে শুভ বা হ্যাপি ফ্যামিলি টাইম আমি বলতে পারি এই সময়টা। বন্ধু দ্বারা হেল্প প্রাপ্তি, ফ্যামিলি মেম্বার তারা বিশেষ সহায়তা প্রাপ্তি, ফিউচার পার্সপেক্টিভ ভালো প্ল্যান করতে পারো। যারা অনলাইন রিলেটেড ব্যবসা করো আমি বলছি তাদের এই সময়টা আদর্শ। মাসটাকে 3টে ভাগ যদি করি, আর গার্মেন্ট সেকশন নিয়ে, আইনি সমস্যা নিয়ে একটা জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা, তীব্রতা আমি দেখতে পাচ্ছি। মাসটাকে 3 ভাগে ভাগ করলে প্রথম ফেজ 2 দিন নেগেটিভ, স্পেকটাকুলার কোন 2 দিন আমি আনবো, আমি একেবারে দিন নিয়ে আসবো। এবং এটাই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে প্রথম যে ডেট ওয়াইজ ক্যালকুলেশন। মানুষ সাপ্তাহিক রাশিফল শুনেছে, মানুষ মাসিক রাশিফল শুনেছে, লগ্নফল শুনেছে, কিন্তু এইভাবে একেবারে আমি বলবো একেবারে রেনেসাস এনেছে, যেটা মানুষ এত ভালোবাসছে এবং এত উপকৃত হচ্ছে। এবং এই পরিবারে যারা যুক্ত হবে, যাতে উপকৃত হয়, যারা একটু কিছু পায় এবং সেটাও বিনা পয়সায়, সেটার জন্য আমার নিরলস প্রচেষ্টা, আমার গণনা, আমার সন্তানদের জন্য আমার নক্ষত্র গণনা, মহাকাল সাধনা। কারণ প্রত্যেকটা মানুষ নেগেটিভ ডেটগুলো মেলাবে, নেগেটিভ ডেটগুলোই সতর্ক থাকবে। একটা মানুষের গায়ে যাতে আঁচ না লাগে, যদি বা আঁচ লাগে খুব সামান্যর ওপর বেরিয়ে যাবে, তার জন্য গণনা। গরম করা থাকবে আর বলবো না, গরম করা থাকবে, আমার বাচ্চারা হাত দেবে, আমি তার আগে থেকে সাবধান করবো না। এমন কোনো মা আছে ঘরে? এমন কোনো মা আছে? একটা বারবার বলছি, আমি তোমাদের পাতানো মা নই। আমি বারবার বলি যে আমি কারোর পাতানো মা নই। এখানে যে যুক্ত হয়েছে, যারা ফলোয়ার, যারা লাইকার, যারা শেয়ারার, প্রত্যেকে তো আমার। আমি তো প্রত্যেকের প্রতি আমার দায়বদ্ধতা আছে। প্রত্যেকে এক একজন আমার কাছে এক একটা স্তম্ভ, এক একজন। তাই আমি প্রত্যেকটা রাশি লগ্নের দিকে একদম গুরুত্বপূর্ণ বিচার করি এবং মানুষের কাছে তুলে ধরি। প্রথম ফেজে আমি 2 দিন নেগেটিভ দেখছি, বাকিটা হ্যাপি ফ্যামিলি টাইম দেখতে পাচ্ছি। যাত্রা যোগ রয়েছে, দূর ভ্রমণ যোগ রয়েছে, মানসিক শান্তিপূর্ণ পাবে। কবে? 2টো নেগেটিভ ডেট 1 থেকে 10-এর মধ্যে। কোন 2টো? খুব শীঘ্রই আনবো দ্বাদশ লগ্নের, কারণ এটার জন্য ক্যালকুলেশন করতে হয়।
এটার জন্য ক্যালকুলেশন করতে হয়, এটার জন্য ক্যালকুলেশন জানতে হয়, এটার জন্য শিখতে হয়। যারা শিক্ষার্থী, যারা জ্যোতিষতন্ত্র শিখছো, একদম এই জায়গাটা লক্ষ্য করো যে যথেষ্ট ক্যালকুলেশন ভালো করে না আনলে আমি কিন্তু বসে কোনো ডেট বলতে পারবো না। কারণ মানুষকে নিয়ে কখনো খেলা করা যাবে না, শাস্ত্রটা নিয়ে কখনো ব্যবসা করা যাবে না। অর্থ প্রয়োজন যাদের তারা নিক, কিন্তু সৎ ভাবে নিতে হবে। প্রত্যেকটা মানুষকে সৎ হতে হবে, তবে কিন্তু ভাবতে হবে গুরুমার কাছে গিয়ে শিখবো। কারণ মানুষের চোখের জল মোছাবো, আমরা মুখে হাসি ফোটাবো, এই আদর্শ নিয়ে আমাদের পথ চলা। যাই হোক, আমি সেকেন্ড ফেজটা অবশ্যই বলবো। সেকেন্ড ফেজটা বলতে গেলে আমি বলবো শেষের দিকে নেগেটিভ রয়েছে, রোগ ঋণ শত্রুতা। অবশ্যই বলবো এইটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট সেক্টর এবং আইনি সমস্যা, একটা আইনি জটিলতা হওয়ার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা, পুলিশ কেস, এইগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। নিজের মেজাজকে কন্ট্রোল করো। কাজের চাপ বৃদ্ধি পাবে, রেপুটেশন নষ্টর একটা যোগ রয়েছে, যেটা 11 থেকে 20-র মধ্যে যে সময়টা স্পেকটাকুলার, আমি টাইমগুলো বলবো। একদম ভয় পাবে না, কারণ এই অনুষ্ঠান ভয় দেখানোর জন্য নয়, ভয় ভাঙানোর জন্য। কারণ আমি আগে থেকে বলবো সামনে গর্ত আছে, তোমরা সাবধানে চলো, এটা তো মায়ের ধর্ম, এটাই তো মায়ের কাজ। আর তার জন্যই প্রত্যেকটা গণনা, প্রাকৃতিক গণনা থেকে আমেরিকায় যে ইরা হলো সেটার গণনা পর্যন্ত আমি তুলে ধরেছি। প্রত্যেকটা মানুষ মিলিয়েছে যে এইখানে বসে সারা পৃথিবী, এমনকি তুরস্কের যে দাবানল, সে দাবানলের পূর্বাভাস কিন্তু মানুষ এখান থেকে পেয়েছে। স্পেনের যে দাবানল, সেটাও মানুষ এখান থেকে বসে পেয়েছে। অর্থাৎ এই এমন একটা জায়গা সত্যি সত্যি রয়েছে, এমন একটা পরিবার যেখানে রয়েছে, যেখানে প্রত্যেকটা ঘটনা কিন্তু মানুষ আগাম জানতে পারছে। আমি চেষ্টা করবো আরো আগাম জানানো, আরো চলছেটা বিশ্লেষণ করা, আরো আমি সবসময় রিসার্চ করি আরো কতটা পিন পয়েন্ট আনা যায়, আরো কতটা মানুষকে আগাম সতর্কতা দেওয়া যায়। যে জল প্রলয় মিলিয়ে নাও, ছত্রভঙ্গযোগ মিলিয়ে নাও। আমার তো এই যে শাহরুখ খানের ঘটনা, আরিয়ান খানের ঘটনা, সেখানে অক্ষর পর্যন্ত বলে দেয়া ছিল, সেখানে আদ্য অক্ষর পর্যন্ত বলে দেয়া ছিল, মানুষ মিলিয়েছে, মানুষ দেখেছে। সিদ্ধার্থ শুক্লার মানুষ অক্ষর বলে দিয়েছিলাম, আদ্য অক্ষর বলে দিয়েছিলাম, এবং বলিউড রিলেটেড শিল্পা শেট্টির সে এস অক্ষর আমি বলে দিয়েছিলাম। যাই হোক, মানুষ মেলা। আমি থার্ড ফেজটা বলবো, মধ্যভাগের 3 দিন নেগেটিভ, কিন্তু কোন 3 দিন নেগেটিভ এটা জানতে গেলে দেখতে হবে, আমি নেক্সট এপিসোড গুলোতে বলবো। আমি গণনার মধ্যে আছি, কিন্তু যতক্ষণ না স্পেকটাকুলার আমি দিন পাচ্ছি ততক্ষণ আমি বলবো না। অবশ্যই মাস পড়বার আগেই আমি জানাবো। লাইফ পার্টনার বা দাম্পত্য জীবনে একটা মতভেদ, আমি বিলো থেকে বিলো অ্যাভারেজ বলতে পারি, এর চেয়ে বিশেষ কিছু থার্ড ফেজটা নিয়ে বলতে পারছি না। মকর লগ্ন খুব চাপের মধ্যে যাচ্ছিল। এপ্রিল 2022-এর আগে চাপ মুক্তি দেখতে পাচ্ছি না, কারণ এপ্রিল 2022-এর আগে শনি মহারাজ যেহেতু গোচর করছেন না, সেহেতু আমি যেহেতু 7.5 চলছে, রাশিতে 30 বছর বাদে উনি বসে রয়েছেন, সেহেতু এটা ক্যালকুলেশন, টোটালটাই ক্যালকুলেশন। যেখানটা যা দেখা যাচ্ছে, আমি খুব আশার বাণী, খুব একটা ভালো কিছু শোনাতে পারছি না, তার জন্য খারাপ লাগছে। তবে যেটা দেখবো সেটা বলবো, কারণ জ্যোতিষ শাস্ত্রকে বেদের চক্ষু বলা হয়েছে, অর্থাৎ দেখতে পায় বলে জ্যোতিষ শাস্ত্র, বেদের চোখ হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র। আমি এটা নিয়ে একদিন অনেক আলোচনা করব, অন্যান্য অঙ্গগুলো বেদের কোন কোন শাস্ত্র, সেটা নিয়ে একদিন আলোচনা করব। পরিশ্রম প্রচুর করতে হবে, ফল সে তুলনায় কম। লগ্নে শনি পঞ্চমে চাপ সৃষ্টি করছে, সন্তান রিলেটেড সমস্যা বা সন্তানকে নিয়ে সমস্যা, বা সন্তানের জন্য নিজের মানহানি, বা সন্তান নিয়ে কোনো রকম ভাবে কোনো সমস্যা। কেরিয়ার প্রসপেক্টস নিয়ে শুভ রয়েছে। ছাত্রদের বলবো, যারা ছাত্র রয়েছে, বন্ধু থেকে সাবধান, এমন কোনো বন্ধু, অনলাইন থেকে সাবধান। অনলাইন বা কোনোভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা কোনো রকম প্রতারণা, চিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি 3টে ফেজ যদি ভাগ করি, ফার্স্ট ফেজে আমি 3 দিন নেগেটিভ দেখছি, হ্যাপি ফ্যামিলি টাইম বাকিটা। সেকেন্ড ফেজে মধ্যভাগের পর কর্মক্ষেত্রে যাওয়া, শরীর স্বাস্থ্য কিন্তু অবনতি আমি দেখতে পাচ্ছি, সন্তান নিয়ে চূড়ান্ত সমস্যা। 18ই নভেম্বরের পর থেকে কিন্তু সম্পত্তি নিয়ে কোনো ড্রিল করতে আমি অবশ্যই করে বারণ করব। দাম্পত্য জীবনটা সমস্যা। সেকেন্ড ফেজে কোনো স্পেকটাকুলার নেগেটিভ ডেট নেই, অ্যাভারেজ বললাম। থার্ড ফেজে চলে আসবো, শুরুর 2 দিন এবং শেষের 2 দিন, মোট 4 দিন, 10 দিনের 4 দিন। আমার খারাপ লাগছে, আমায় বলতে হবে, কারণ একটাই কথা বলবো, আমরা সাবধান করতে এসেছি। এই শাস্ত্র সচেতনতামূলক শাস্ত্র, আর এটা কোনো অনুষ্ঠান না,
এটা সমাজের কল্যাণে সামাজিক উদ্যোগ আমার, এটা সমাজের কল্যাণ করব, সামাজিক উদ্যোগ। কারণ প্রত্যেকটা সাধক সাধিকার সমাজের প্রতি, দেশের প্রতি, দশের প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকা যায় প্রত্যেকটা সাধক সাধিকার। এবং সেই চুলচেরা গণনা, চুলচেরা বিশ্লেষণ যদি আনা যায়, জাতির হিত হবে, দেশের হিত হবে, জনসাধারণের মঙ্গল হবে। কারণ একটা সাধক সাধিকার জন্য জগজীব উদ্ধার হতে পারে। তার জন্য কিন্তু প্রত্যেক সাধক সাধিকার প্রয়াস মানুষের ভালো করব। আমাদের লক্ষ্য একটাই, মানুষের ভালো করব। আমার গাড়ির তো EMI বাকি নেই যে আমি এখন মানুষ থেকে স্ন্যাচিং করব। এই টেন্ডেন্সি নিয়ে আমি তন্ত্র সাধনা করি না, জ্যোতিষ চর্চা করি না এবং শেখাইও না। আমি করি না, আমি শেখাইও না। এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে গুরুত্ব রাখে, প্রত্যেকের চোখের জল আমার কাছে গুরুত্ব রাখে। মানুষ মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠান দেখে এবং এই অনুষ্ঠান তাদের কাছে একটা সঞ্জীবনী সুধা। এই যে বিশেষণগুলো বলছি, এগুলো কোনোটাই আমার নয়, কোনোটাই আমার দেয়া নয়। যারা নতুন তারা কমেন্ট সেকশনটা ফলো করো। এই অনুষ্ঠান তাদের কাছে অক্সিজেন। এই সমস্ত তকমা আমার ছেলে মেয়েরা দিয়েছে, যারা উপকৃত, যারা ভীষণভাবে মানুষের উপকার পাচ্ছে, সমস্যা থেকে বেরিয়ে আসছে, জীবনের দশা এবং দিশা দুটোই পরিবর্তন হচ্ছে, তারা দিচ্ছে। আমি তাদের সুরে সুর মিলিয়ে বলছি, সত্যি সত্যি এই অনুষ্ঠান যেন প্রত্যেকটা মানুষের কাছে সঞ্জীবনী সুধা হয়ে ওঠে। আমি আরো গণনা আনবো, আরো একরাশ কর্মসূচি আছে, আমি বলেছি আমি আরো কিছু বলবো। আমি যেটা 4টে দিন নেগেটিভ দেখছি আমি 3rd পেজে বলে দিলাম। 18ই নভেম্বরের পর কিন্তু কেরিয়ার পার্সপেক্টিভের জন্য শুভ। জন্মস্থান থেকে দূরে যদি কর্মস্থান হয় যথেষ্ট ভালো হবে। আমি হেলথ রিলেটেড কিন্তু গোটা মাসটা ওভারঅল আমি সাবধান করব। তোমরা দেখতে থাকবে, সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এনেছি আমি, এবং এটাকে রেনেসাস বলবো, বিজয় রথ চলছে বলবো, যে ডেট ওয়াইজ ক্যালকুলেশন প্রত্যেকটা মাসে আমি দিচ্ছি, কিন্তু বহু দিন বহু বছর ধরে দিয়ে আসছি। এবং এই নভেম্বরের জন্য দেবো। নেগেটিভ ডেটটা বলে দেবো, তোমরা ডেটগুলোকে ক্যালেন্ডারে, ফোনে রিমাইন্ডারে সেট করে রাখো এবং সেই দিনগুলো কি কি করতে হবে। আমার কাছে করতে হবে মানে অনেক টাকার হোমযোগ্য নয়, আমার কাছে করতে হবে অনেক টাকার রত্ন দেয়া নয়। কারণ আমি যাদের শিক্ষা দিই তাদেরকে এই শিক্ষাই দিই যে নিজের ভাগ্য পরিবর্তন করতে বিজ্ঞাপন আর অন্যের ভাগ্য পরিবর্তন করতে রত্ন, এই আদর্শ নিয়ে কিন্তু সাধনা হয় না, এই আদর্শটা সাধনার নয়, এটা মাথায় রাখতে হবে। তবে যাই হোক, আজকে যে মূল বিষয় আসবো, যেটা ক্যাপশনে দেখতে পাচ্ছে, প্রত্যেকের একটা টানটান উত্তেজনা যে লক্ষ্মী মায়ের সঙ্গে কেন দেয়ালিতে এবং যে কোনো দোকানে আমরা দেখি ব্যবসায় গণেশ পুজো করা হয়। এটা আমি একটু পুরাণ থেকে একটু কথা বলবো। তার আগে আরেকটা কথা আমার মনকে নাড়া দিচ্ছে এই মুহূর্তে, যেহেতু ক্যাপশনে এটা চোখ নেই, যে আমরা মা লক্ষ্মী পুজোর আসার আগে, ধানতেরাস আসার আগে, দীপান্বিতা লক্ষ্মী পুজো আসার আগে আমরা কেন ঘরদোর পরিষ্কার করি? কেন? আমি জানি না, যদি সমর্থনযোগ্য মনে হয়, কন্টেন্টটা একদম আনকমন থাকে, আমি জানি চূড়ান্ত শেয়ার হবে। কারণ আমরা প্রত্যেকের ভালো চাই, আমরা প্রত্যেককে চাই শাস্ত্রজ্ঞানে যেন প্রত্যেকে একেবারে ভরপুর শাস্ত্রজ্ঞান থাকলে তাহলে কিন্তু অনেক অন্ধকার কেটে যায়, অনেক জিনিস জানা হয়ে যায়। আমরা দেখি দোকানে লক্ষ্মীর সঙ্গে গণেশ আছে, আমরা ঠাকুরমশাইকে দেখি পুজো করেন, কিন্তু আমরা অনেকেই জানি না বা জানতে চাই না কেন লক্ষ্মীর সঙ্গে নারায়ণ নয়, লক্ষ্মীর সঙ্গে গণেশের পুজো। কারণ আমরা রাধার সঙ্গে কৃষ্ণের পুজো দেখে আসছি, শিবের সঙ্গে কালীর পুজো দেখে আসছি, কিন্তু রামের সঙ্গে সীতার পুজো দেখে এসছি। আমরা এখানটা দেখতে পাচ্ছি কিন্তু লক্ষ্মী মায়ের সঙ্গে ভগবান গণেশের পুজো, এবং সেটা ব্যবসার সঙ্গে কি রিলেটেড, সেটা আর্থিক পরিকাঠামোর সঙ্গে কোন জায়গায় গিয়ে এটা কানেক্ট হচ্ছে। পুরাণ কি কিছু বলছে? পুরাণ কি বৈধতা স্বীকার করছে? পুরাণ কি ব্যাপারটাকে সমর্থনযোগ্য বলছে? হ্যাঁ, পুরাণের কথায় চলে আসি। পুরাকালে এক রাজা ছিলেন, সেই রাজা অত্যন্ত ধার্মিক ছিলেন এবং সেই রাজ্যে অত্যন্ত নিষ্ঠবান ব্রাহ্মণ একজন, যিনি মা লক্ষ্মীর সাধনা করতেন। আমরা যেটা কনকধারা স্তোত্রম প্রত্যেককে পাঠ করতে বলি, উনি কনকধারা স্তোত্রম করে মা লক্ষ্মীকে খুব সন্তুষ্টা করেছিলেন। মা লক্ষ্মী কৃপাময় রূপে তার কাছে এসেছিলেন এবং এসে দর্শন দিয়েছেন এবং তাকে অনেক অলৌকিক ক্ষমতা, এবং মা আশীর্বাদ করেছিলেন যে তুমি রাজ সুখ পাবে। যাই হোক, এবং সে একদিন রাজদরবারে এসেছে, এবং রাজদরবারে এসে সে কি করছে জানো? রাজার মাথায় বলছে, রাজা মুকুটটা খুলে ফেলো, এবং রাজাকে মুকুটটা খুলে ফেলতে বলেছে। রাজাও খুব রেগে গেছে, মন্ত্রীরাও খুব রেগে গেছে, কিন্তু যখন রাজা না খুললো, নিজে গিয়ে রাজার মাথায়
মুকুটটা ফেলে দিল এবং সেই মুকুট থেকে সাপ বেরিয়ে এলো। এই যে একটা অলৌকিকত্বর প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে ব্যক্তিটা কিন্তু রাজ সম্মানে ভূষিত হলো এবং মন্ত্রী পদে যে ছিল তাকে অপসারিত করা হলো এবং রাজার সঙ্গে সঙ্গে তাকে নিজের একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী হিসাবে মন্ত্রিত্ব পদ তাকে দিল। এবার কি হয়, বেশ কিছুদিন যায়, একদিন সে বলে তোমরা এই ভবন থেকে সবাই বেরিয়ে যাও। কিছুদিন পর দেখা গেল, কিছুক্ষণ পর, কিছু সময় অতিবাহিত হবার পর সেই ভবনটা ধর পড়িয়ে পড়ে গেল। অর্থাৎ ও দেখা গেল ওনার প্রচার প্রসিদ্ধি সম্মান এতটা বেড়ে গেল যে উনি যেটা বলছেন সেটা হচ্ছে। মা লক্ষ্মীর এত কৃপা ছিল, তিনি রাজসুখ পেয়েছেন, সত্যি মা লক্ষ্মীর সাধনা করে তিনি দীপান্বিতা করেছেন, তিনি দীপাবলি করেছেন, তিনি ধনতেরাসের ভালো ভালো সব যোগেই তিনি মা লক্ষ্মীর সাধনা করে মা লক্ষ্মীকে সিদ্ধি করেছেন। একটা সময় একদিন এমন এলো, তার এত প্রভুপদ প্রাপ্তি হলো। যদি আমি খুব শর্ট করে বলছি গল্পটা, পুরাণের গল্প, অনেক জায়গায় প্রবচন করতে গিয়ে আমি কথাটা বলি। আগে যখন আমি দীপান্বিতা অবশ্যই অনেক জায়গায় দীপাবলির পরে প্রবচনগুলোর মধ্যে আমি এগুলো রাখতাম। তা সেই ক্ষেত্রে যখন খুব প্রভুপদ প্রাপ্তি হলো, তখন কি হলো, তখন রাজার দরবারে ঢোকার আগে গণেশজি ছিল, তা ওর এতটা প্রতিপত্তি হলো, ও বলে দিল যে শোনো মহারাজ, এই গণেশজিকে এখান থেকে সরিয়ে দাও, তাদের রাজসভার শোভা আরো বর্ধন হবে। তা যাই হোক, রাজা তো ওনার কথা ছাড়া চলতেন না, যেহেতু ওনার কথা প্রত্যেকটা ফলপ্রদ, প্রত্যেকটা মানুষ দেখেছিল, তার মধ্যে ক্যাপাবিলিটি ছিল, তার মধ্যে গুণ ছিল, তিনি গুণী, যেটা বলছিলেন সেটা হলো। কিন্তু তিনি গণেশজিকে সরিয়ে দিলেন এবং তার ফলে কি হলো, রাজার কথা ওনার কথা ছাড়া চলেই না। একদিন হঠাৎ করে তিনি তার দৈব শক্তি এবং দৈব ক্ষমতায় এতটাই এবং রাজসুখে এতটাই মত্ত হয়ে গেছিলেন, হঠাৎ একদিন রাজাকে রাজসভায় বললেন আপনি পোশাক খুলে ফেলুন, আপনার পোশাকের ভেতর সাপ রয়েছে। কিন্তু পোশাক সেদিন রাজা খুলে ফেলেছিল, কিন্তু সাপ তো বেরোলো না। রাজা এতই রেগে গেলেন, এতই অপমানিত বোধ করলেন এবং উপস্থিত মন্ত্রীবর্গ, সভাসদবর্গ প্রত্যেকেই হাসাহাসি করলো রাজার এই হেন আক্কেল দেখে। রাজা সঙ্গে সঙ্গে তাকে আদেশ দিলেন একে কারাগারে পুরে দাও, একে বন্দি করে দাও, এর কোনো কথা কাজে লাগছে না। যাই হোক, যখন কারাগারে বন্ধ করা হলো, তিনি হয়তো লক্ষ্মীর অনেক স্তবস্তুতি করতে লাগলেন, মাতা লক্ষ্মীকে বিশেষভাবে তিনি মানানোর চেষ্টা করলেন। সেই কারাগারে বসে ভক্তবৎসলা মা, ভক্তা দেন ভগবান, এই কথা আমরা শাস্ত্রে পুরাণে বেদেতে স্মৃতিতে শ্রুতিতে কতবার না কত জায়গায়, শাস্ত্রে যে কোনো জায়গাটা আমরা পেয়েছি। যে যে রূপেই প্রকাশ করেন, ভগবান তো পিতা মাতার মতন, তিনি দয়াময় তো বটে। মা লক্ষ্মী প্রকট হলেন, স্বপ্ন যুগে এলেন, এসে দর্শন দিলেন, দিয়ে বললেন দেখো আমি লক্ষ্মী বটে, কিন্তু গণেশ হলো সবকিছু শুভ কর্তা। যে গণেশকে শুভ কর্তা থেকে সরিয়ে দেয়, বুদ্ধিদাতা হলো গণেশ, যিনি বুদ্ধি প্রদান করেন। প্রত্যেকটা কিছুর সিদ্ধিদাতা হলো, প্রত্যেকটা জিনিস অপার ধন আমি দিতে পারি, কিন্তু কখনোই সৎ বুদ্ধি আমি দিতে পারি না, সৎ প্রয়োগ আমি করতে পারি না, আমি সিদ্ধি দিতে পারি না, আমি মানুষকে সেই জায়গায় নিয়ে যেতে পারি না। অর্থাৎ তুমি যে গণপতিকে সরিয়ে দিয়েছো, তার সঙ্গে সঙ্গে তোমার লক্ষ্মী সিদ্ধিটা, লক্ষ্মী সাধনা করে যে লক্ষ্মী লাভ করেছিলে, সেই সিদ্ধিটা হানি হয়ে গেছে, সেই সিদ্ধিটা বিনষ্ট হয়ে গেছে। তখন কি করলেন, রাজাকে তিনি অনেকভাবে অনুনয় বিনয় করে বোঝালেন যে সত্যি সত্যি গণেশ যে ডান দিকে যদি মা লক্ষ্মীকে ওখানে বসানো যায়, তাহলে রাজ্যে পুনরায় লক্ষ্মী লাভ সম্ভব এবং পুনরায় কিন্তু উনি ওনার হারানো শক্তিকে অ্যাচিভ করলেন। এবং তাই থেকে কিন্তু জগতে একটা প্রচার হয়ে গেল, যদি প্রপার লক্ষ্মী লাভ কেউ করতে চায়, প্রপার লক্ষ্মী লাভ করেও কিন্তু রাজসুখ করেও কিন্তু তাকে জেলে যেতে হয়েছিল, তাকে কারাবাস করতে হয়েছিল, তাকে রাজদণ্ড পেতে হয়েছিল। এই শিক্ষা থেকে আমরা এটা বুঝতে পারলাম, লক্ষ্মী মায়ের পুজোর সঙ্গে যারা যারা সিদ্ধিদাতা গণেশের পুজো করছে না, বুদ্ধিদাতা গণেশের পুজো করছে না, তারা কিন্তু নানা রকম ভাবে নিজেদের সমস্যাকে নিজেরা ডেকে আনছে। অর্থাৎ পুরাণ থেকে আমরা এটা স্পষ্ট পেয়ে গেলাম যে লক্ষ্মীর সঙ্গে কিন্তু অবশ্যই গণেশের পুজোটা একেবারে ম্যান্ডেটারি। যারা যারা করো না গৃহে, যারা যারা গৃহে লক্ষ্মী গণেশকে আলাদা রাখো, আমি তাদেরকে বলছি লক্ষ্মী গণেশকে একসঙ্গে রেখে দেখো, মিরাক্কেল হবে, তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্য চমকাবে। কারণ মা লক্ষ্মী তখন লক্ষ্মী আরো শ্রী বৃদ্ধি করতে পারে যখন ভগবান গণেশকে সঙ্গে পায়।
অর্থাৎ ভগবান গণেশ যখন চলে আসে সেখানে শুভ লাভ ঋদ্ধি সিদ্ধি সকলে চলে আসে। এক কথায় প্রসপারিটিতে ভরপুর হতে গেলে তাহলে কিন্তু ধনতেরাসে লক্ষ্মীর সঙ্গে গণেশের পুজো করতে হবে, এবং প্রত্যেকটা গুরুবারে যদি লক্ষ্মীর সঙ্গে গণেশের পুজো করা যায় তবে কিন্তু মানুষ যথার্থ ফল পায়। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে প্রত্যেক ঘরে ঘরে, কিন্তু গণেশের আরাধনা এটা কিন্তু বিরল। তাই এটা কিন্তু আজকে আমরা এই ভুলটা শুধরে নিলাম, কারণ আমরা সৎসঙ্গে এসেছি। তবে আরো একটা তথ্য আমার মন থেকে জানাতে ইচ্ছে করছে, ক্যাপশনে এখনো যুক্ত হয়নি, চেষ্টা করব আশ্রমে সবাইকে বলবো যাতে এটা পরে যুক্ত করে দেওয়া হয়। আমরা দীপাবলি এলে, আমরা দীপান্বিতা অমাবস্যা এলে, আমরা দেওয়ালি এলে, ধনতেরাস এলে আমরা ঘরদোর কেন রং করতে শুরু করি, কেন আমরা সাজাতে শুরু করি, কেন আমরা নোংরা পরিষ্কার করতে শুরু করি, আবর্জনা মুক্ত রাখতে শুরু করি? এর দুটো কারণ আছে শাস্ত্রে। পরিষ্কার ভাবে আমি লক্ষ্মী তন্ত্রম প্রত্যেককে বলতে বলবো, লক্ষ্মী পুরাণ পড়তে বলবো, যাতে এই শাস্ত্র জ্ঞানগুলো ভরপুর হয়। এবং যারা যারা বিশেষ করে পৌরোহিত্য পেশায় রয়েছে, যারা যারা শাস্ত্রজ্ঞ, যারা, কারণ এই অনুষ্ঠান তো জ্যোতিষতান্ত্রিকটা প্রচুর দেখে, পৌরোহিতরা দেখে, আমি বলবো শাস্ত্রটাকে জানো। শাস্ত্রটা জানলে শাস্ত্রটা বোঝাতে সুবিধা হয়। এবং এই যে দোকানে কেন লক্ষ্মী গণেশ একসঙ্গে পুজো করা হচ্ছে তার একটা যদি মানে জানা যায়, তার যদি কারণটা জানা যায়, তাহলে কিন্তু পুজোটা আরো অন্তর থেকে করা যায়। ঠিক আছে, এটা নিয়ে বলবো যে কেন ঘরদোর পরিষ্কার, কেন একটা হিড়িক পড়ে যায় রং করার, কেন পরিষ্কার করতেই হবে ধনতেরাসের আগে, কেন বা ঝাড়পোছ। আমরা এটা দেখেছি কিন্তু দোকানেও যখন লক্ষ্মী গণেশ পুজো হয়, আমরা পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া দেখি দোকান ঝাড়াঝাড়ি, দোকান রং করা করি। এই যে একটা হিড়িক কেন পড়ছে, কেন কেন রং করব? দোকান তো যে কোনো সময় রং করতে পারি। ব্যবসার সময় আমরা কেন পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া, কেন আমরা রথযাত্রাকে বেছে নিই, মা লক্ষ্মীর শুভাগমন তিথিগুলোকে কেন বেছে নিই, কেন আমরা দীপাবলিতে ঘরদোর পরিষ্কার করি, কেন আমরা দেওয়ালিতে করি, কেন ধনতেরাসে করি? এই যে তথ্যটা আমাদের জানা দরকার। আমরা সবাই ঝাড়তে হয়, ঝাড়ে, কিন্তু কারণ কি কেউ জানি? আর কারণ জানবার জন্য কিন্তু যুক্ত হতে হয় মা রূপময়ী মহাশক্তি আশ্রমে। এমন একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে মানুষ শাস্ত্র জ্ঞানটা একদম ভরপুর পাবে এবং সঠিক শাস্ত্রাচরণে ব্রতী হতে পারবে। কোনো যেমন অন্ধকার নেই, কোনো কুয়াশা নেই, সঠিক জ্ঞান। তার জন্যই বলবো যে মা লক্ষ্মী কি করে, ধনতেরাস, দীপান্বিতা অমাবস্যা এবং যে কোনো লক্ষ্মী লাভের তিথিতে মা লক্ষ্মী এবং লক্ষ্মীর বড় দিদি তোমরা জানো কি? অলক্ষ্মী, অর্থাৎ মা দরিদ্রতা। মা দরিদ্রতা এবং মা লক্ষ্মী একই সঙ্গে বিচরণ করে, একই সঙ্গে তারা বিচরণ করে মর্তভূমিতে। তারা দুই বোন, ভীষণই ভাব রয়েছে। আমি এই নিয়ে একটা অনেক উপমা বলবো। লক্ষ্মী পুরাণ থেকে বর্ণনা করতে শুরু করেছে কিভাবে লক্ষ্মী মায়ের আগের দিদির যে কিভাবে বিবাহ হয়েছিল, কি তার পুরো বর্ণনা, অনেক বড় বর্ণন রয়েছে। এরা দুজনেই যে কোনো দীপান্বিতা, ধনতেরাস এবং যে কোনো কোজাগরী লক্ষ্মী পুজো থেকে শুরু করে দুই বোন একসাথে সারা পৃথিবী ভ্রমণ করতে বেরোয়। শাস্ত্র এমনই বলছে, যে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে করতে যখন বেরোয়, যে যে ঘরটা খুব পরিষ্কার, খুব সাজানো, সেই ঘরগুলোতে তো মা লক্ষ্মী নিজে বিরাজমান হন। কিন্তু যে যে ঘরগুলো খুব নোংরা, যে যে ঘরগুলো খুব অপরিষ্কার, যে যে ঘরে কলহ হচ্ছে, যে যে ঘরের দুয়ারে একেবারে নোংরা, মা দরিদ্রতা সেখানে প্রবেশ করে যায়। দরিদ্রতাকে আহ্বান করতে হয় না, মা লক্ষ্মীকে আহ্বান করতে হয়, কিন্তু মা দরিদ্রতা কিন্তু সেখানে প্রবেশ করে যায়। অর্থাৎ এই যে দীপাবলি, ধনতেরাস, এই দিনগুলোই কিন্তু ঘর পরিষ্কার রাখতে হবে, তার আগে থেকে পরিষ্কার করতে হবে, নচেত মা দরিদ্রতা কিন্তু প্রবেশ করবে। মা দরিদ্রতা প্রবেশ করবে এবং মা দরিদ্রতা প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু জীবনটা দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে যাবে। তার জন্য প্রত্যেকে জানতে হবে, এই যে প্রত্যেকটা ঘটনার কারণ আমি গল্পের সহকারে বলি, শাস্ত্রের সহকারে বলি, শাস্ত্র সিদ্ধান্তগুলো জানাই। এই কারণে কিন্তু রং করা, কিন্তু অনেকেই জানে না কেন দীপাবলি এলে রঙের হিড়িক পড়ছে, কেন সব জায়গায় ঘর পরিষ্কার করতে হবে, কেন মা লক্ষ্মীর সঙ্গে, মা লক্ষ্মী তো পরিষ্কার ভালোবাসে, কিন্তু যাদের যাদের নোংরা রয়েছে তাদের মা দরিদ্রতা প্রবেশ করে যাবে। এন্ট্রেন্সে আমরা কেন প্রদীপ জ্বালাই, আমরা কেন কোজাগরীতে প্রদীপ জ্বালাই, কেন দীপান্বিতাতে প্রদীপ জ্বালাবো, কেন আমরা, যদিও আমি এখানে 13 প্রদীপের নিয়ম এবং নরক চতুর্দশীর নিয়ম, জম দীপদান সমস্তই বলে গেছি আগের এপিসোডগুলোতে। জম দীপদান তো প্রত্যেকেই করবে, এবং তার সঙ্গে এই যেখানে প্রদীপ জ্বলে সেখানে মা অলক্ষ্মী বা দরিদ্রতা প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মী প্রবেশ করে। কারণ এই দুটো দিন তারা দুজনেই কিন্তু মর্তের ওপর দিয়ে পরিভ্রমণ করেন। অর্থাৎ এই দুটো দিন যাদের যাদের দুয়ারে এই যে আলো দেয়া আছে, তাহলে মা লক্ষ্মী সেখানে প্রবেশ করেন। আর যে যে ঘরগুলো খুব অন্ধকার সেখানে কিন্তু
মা দরিদ্রতার নিবাস হয়ে থাকে। তাহলে এখন ঠিক করে নাও তুমি কাকে আহ্বান করবে। ও হ্যাঁ, আর একটা জিনিস আমাদের ক্যাপশনে রয়েছে, ধানতেরাসের দিন যেন ভুল না হয়ে যায়। ঝাড়ুর কথা তো বলাই আছে প্রত্যেকে, এবং একটি নয় কটা ঝাড়ু কিনবে, কি করবে, সমস্ত ভরপুর একটা জ্ঞান ধানতেরাসে প্রত্যেককে দেয়া আছে। ধনত্রয়োদশী ব্রত একটা দারুণ দিন, দারুণ সময়। 2রা নভেম্বর প্রত্যেকের ভাগ্য কিন্তু পাল্টে যাবে। আগামী ধানতেরাসের মধ্যে আমি দাবি রাখতে পারি কৃপা কিন্তু প্রত্যেকেই হবে। তবে একটা কথা বলবো, প্রত্যেকেই যেমন আমি শুভ সময় বলে দিয়েছি, শুভ সময় তোমরা নিঘণ্ট আমি সমস্তটা জানিয়েছি। আমি বলবো ঝাঁটার সঙ্গে প্রত্যেকেই সৈন্ধব লবণ বা যে কোনো প্রকার নুন, যদি সৈন্ধব লবণ অ্যাভেলেবেল না হয়, কারণ মা লক্ষ্মীর কাছে 1 চূড়া করে নুন তোমরা অবশ্যই, মা লক্ষ্মী যেহেতু সমুদ্র নিবাসিনী, সমুদ্র থেকে মা লক্ষ্মী উঠেছিলেন, মা লক্ষ্মীর বাপের ঘরে যেহেতু সমুদ্রকে মনে করা হয়, সেহেতু সমুদ্র লবণাক্ত হয়, তাই লবণ মায়ের খুব প্রিয়। লবণ দেখলে মা খুব খুশি হয়, এবং যদি পাথরের বাটিতে বা কাঁচের বাটিতে চূড়া করে অনেকটা নুন দেওয়া যায়, মা লক্ষ্মীর ভীষণ কৃপা লাভ হয়। এবং যারা ওই দিন ঠিক শুভ সময়, ধানতেরাসের যে সময়টা, আমি সে সময় যদি তোমরা একটু নুন বেশি করে নিয়ে আসতে পারো ঘরের জন্য, মা লক্ষ্মী অচলা হয়ে তোমার গৃহে নিশ্চয়ই বাস করবেন। এবং মা লক্ষ্মীর দুধারে যদি নুন দিয়ে দেওয়া যায়, মা খুব খুশি হন ধানতেরাসের দিন। তবে অবশ্যই বলবো তোমাদেরকে, আগামী সোমবার রমা একাদশী, এবং তারপরেই কিন্তু ধানতেরাস পড়ছে। এই রমা একাদশীতে রমা লাভ, রমা লক্ষ্মীর আর এক নাম, এবং এই রমা একাদশীতে রমাকে যারা লাভ করতে চাইছে, মা লক্ষ্মীকে যারা লাভ করতে চাইছে, আমি বলবো সকাল সকাল উঠে এই একাদশীর রাহুটা যদি খারাপ থাকে, আমি বলছি দাবি করে বলবো অনেক টাকা রত্ন ধারণ করতে হবে না গো, আমি বলছি এখানে বসে অনেক টাকার হোমযজ্ঞ করতে হবে না। তোমরা একাদশী করে যদি পালন করতে পারো, রাহুর কুপ্রভাব, দশা অন্তর্দশায় রাহু যাচ্ছে, রবি রাহু গ্রহণযোগ রয়েছে তোমার ছকে, তাহলে অবশ্যই রমা একাদশীকে অ্যাটেন্ড করো। কারণ এই কার্তিক মাস মানে দামোদর মাস চলছে, দামোদর মাসে তোমরা অবশ্যই দীপদান করছো এবং দামোদর অষ্টক পাঠ করছো, কারণ আমাদের পরিবারের প্রত্যেকেই করছে, আমরা সবাইকে শিখিয়ে গেছি। দামোদর মাসে আকাশ প্রদীপ দান করা হচ্ছে, তার সঙ্গে যদি এই রমা একাদশী একটা দারুণ ফল দিতে পারে। অবশ্যই সকাল সকাল উঠে সাদা সর্ষে বা পিলা সর্ষে, যেটাই বলে হলুদ সর্ষে, সারা ঘরে একটু একটু করে ছড়িয়ে দাও, একদম দারুণ একটা ফল পাবে। বিষ্ণু সহস্রনাম পাঠ করো, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা অবশ্যই পাঠ করবে, কনক ধারা স্তোত্র, এবং অবশ্যই করে তোমরা হনুমান চালিসা বিশেষভাবে পাঠ করো, দারুণ একটা ফল পাবে। অবশ্যই করে বলবো আমি তোমাদের জন্য অপমার্গের শিকড়, অপমার্গের শিকড় এবং বটের শিকড় অবশ্যই করে তোমাদের বলবো। অবশ্যই 45টা দিন 45 ডেজের জন্য তোমরা যদি সকাল 7:30 থেকে 8টার মধ্যে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে তোমরা যদি ধারণ করতে পারো, ছেলেরা ডান হাতে, আমার সব ছেলেরা ডান হাতে পড়ো, মেয়েরা বাঁ হাতে পড়ো, আমার ছেলেরা আমার মেয়েরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে পড়বে, কোনো চিন্তা নেই, আমি বলে দিয়ে যাচ্ছি। তোমরা করে দেখো, দিনটা কাজে লাগিয়ে দেখো, রমা একাদশীটা জীবনটা রমাতে পরিপূর্ণ হয়ে উঠবে। মা লক্ষ্মীর ভীষণ কৃপা পাবে। 45 ডেজের মধ্যে পড়ো, ততক্ষণ কাল খণ্ডেও কিন্তু রয়েছে রাহু চণ্ডাল যোগ, এবং তার মধ্যে কিন্তু আমরা দেখবো বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। অতএব একটা না একটা সুফল, একটা না একটা পজিটিভিটি, একটা পজিটিভ ঊর্জা তো তুমি পাবেই পাবে, এটা দাবি করে বলতে পারি। তার সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু একাদশীতে শুক্রের মন্ত্র দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম, এই মন্ত্রটা অবশ্যই করে 1008 বার পাঠ করবে, দারুণ একটা রেজাল্ট পাবে তোমাদের প্রত্যেকে। কারণ এইখানটা যেটা এসছে এখানে বসে দেবো, তোমাকে ডাকার, তোমার কাছে কিছু নেয়ার নেই, কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, যেটা আছে আমি শুধু দিতে এসেছি, আর দেবো বলেই কিন্তু, আর তোমরা যেটা দাও সেটা তো কোথাও পাওয়া যায় না, ভীষণ ভরপুর ভালোবাসা। কারণ এই পরিবারে ইচ এন্ড এভরিবডি প্রত্যেকে প্রচুর ভালোবাসে, আর আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা বেশি দেয়া যায়। অনুষ্ঠানের একেবারে প্রায় শেষার্থে আমি চলে এসেছি। তবে অবশ্যই করে বলবো, কালী পুজোর পর থেকে আমি কিন্তু বসে তোমাদের রাশি জানি না, লগ্ন জানি না, আমি বলে দেবো রাশি এবং লগ্ন একেবারে সিস্টেম নিয়ে, কম্পিউটার নিয়ে বসা হবে, আমি প্রত্যেকের বলে দেবো। মাসে 2 দিন নির্ধারণ রাখবো,
ভবিষ্যৎবাণী, তোমাদের ভাগ্য বিচার আমি অনলাইন করে দেবো এবং সম্পূর্ণ বিনামূল্যে আমি মাসে 2 দিন নির্ধারণ রাখবো। কালী পুজোর পর আমি অ্যানাউন্স করে দেবো মাসে আমি 2 দিন, এবং প্রত্যেকের সেই ছক দেখে আমি কিছু ভবিষ্যৎবাণীও করব, মানুষ মেলাবে এবং তাদের ভাগ্য বিচার আমি করব সম্পূর্ণ বিনামূল্যে। আমার অর্থ নেই, কাটবে না, আমার কেউ নেই, কাটবে না, আমার তো অনেক দূর, চিন্তা নেই, আমি তো আছি, আমি তো হাতটা বাড়িয়ে আছি, আমি তো কোলটা পেতে আছি আমার সন্তানদের জন্য। তাহলে আমার সন্তানদের চিন্তা কি? আমি থাকতে আমার কোনো সন্তানের কোনো চিন্তা নেই। আমি যতটা পারছি আমি আরো চেষ্টা করব, কারণ আশ্রমে আলোচনা হচ্ছে, এক রাশ কর্মসূচি আছে, আমি জনসংযোগ করব, আমি জায়গায় জায়গায় যাব, আমি জেলায় জেলায় আসব, আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে শহর শহরে শহরতলিতে আমি আসব। তোমরা চিন্তা করবে না। তবে বারবার বলবো, আমাকে দর্শন করার জন্য কোভিডের সময় কেউ হুড়োহুড়ি করে এখানে আসার প্রয়োজন নেই। আমি আসছি প্রত্যেকের কাছে, আমি জনসংযোগ করব, তোমাদের জন্য আমি আছি। আগামী দিনটা আমি বলবো, আগামী দিনের জন্য আমি তোমাদেরকে বলবো আগামী দিন কেমন যাবে। তার একটা অবশ্যই বলবো, শেয়ার মার্কেটের জন্য কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি না। আর্থিক দিকে আমি মধ্যম বলবো। ইলেকট্রিক্যাল দিকগুলো থেকে ইলেকট্রিক শক লাগা বা কোনোভাবে আগুন বা এই ধরনের কিছু থেকে আমি তো সাবধান হতেই বলবো, কারণ আমি যেটা খারাপ সেটা বেশি বলবো, কারণ প্রত্যেকটা সন্তানকে খারাপ থেকে সরিয়ে আনাটাই কাজ, এটা আমার দায়িত্ব আমি বোধ করি। আমি অবশ্যই বলবো, যাদের মাইগ্রেন আছে একটু বৃদ্ধি পেতে পারে, সাবধানে থেকো। কিডনির পেশেন্ট সাবধান থাকবে, হার্টের পেশেন্ট সাবধান থাকবে। অবশ্যই করে বলবো, নিজের বুদ্ধিতে চলো, অন্যের বুদ্ধি নিলে পথভ্রষ্ট হওয়ার কিন্তু একটা চূড়ান্ত সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আমি এক কথায় দেশ দুনিয়ার জন্য বলবো, মধ্যম প্রকৃতির, স্পেকটাকুলার কিছু দেখতে পাচ্ছি না। পুরনো সম্পর্ক যাদের নষ্ট হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে একটু শুভ, সম্পর্কটা যথেষ্ট উন্নতির দিকে যেতে পারে। বৃষ, সিংহ, কন্যা, মেষ, মীন রাশিগুলোর জন্য এক কথায় বা 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 বলবো, যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। দেখো তো কমেন্ট সেকশনটা টেনে একটু এদিকে। আমি অবশ্যই বলবো, যাদের যেটা আমাদের নতুন একটা জিনিস শুরু করেছি, যে যাদের জন্মদিন, হ্যাঁ ঠিক আছে, যাদের জন্মদিন আমি বলবো, যাদের আগামী দিন জন্মদিন, এটা আমাদের নতুন সংযোজন হয়েছে বেশ কয়েকদিন ধরে, যারা জানে কয়েকদিন ধরে সংযোজন চলছিল। আমাদের যারা আগামী দিন জন্মদিন, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, চতুর্বর্গ ফল প্রাপ্তি হোক, সুস্থ থাকো, আয়ু আরোগ্য থাকো। অবশ্যই করে হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দেবে, ছবি পাঠিয়ে দেবে, তাদের জন্য কিন্তু আমি প্রার্থনা করবো। শুধু নাম গোত্র নয়, সঙ্গে ছবি থাকবে। আমি তাদের জন্য একটু স্পেশালি কিছু প্রার্থনা করব মায়ের কাছে, কারণ আমার পরিবারে আমার ছেলে মেয়ে, আমার অনেক দায়বদ্ধতা, প্রত্যেকের নাম এবং প্রত্যেক দিন, বিগত যে কয়েকটা দিন শুরু হয়ে গেছে আমাদের এই পর্ব, আমি প্রত্যেকের জন্য তারা সিদ্ধেশ্বরী রাঙা চরণ দুটো ধরে তোমাদের জন্য ভালো প্রার্থনা করছি, তোমাদের জন্য মঙ্গল প্রার্থনা করছি। তবে অবশ্যই আমি চেষ্টা করব আরো কিছু আনছি, আরো কিছু দেবো। একরাশ কর্মসূচি আছে, কতটা বাস্তবায়িত হয় সেটা আলোচনা সাপেক্ষ, আলোচনা চলছে আশ্রমে। আমি সেগুলো যখন বাস্তবায়িত হবে আমি অ্যানাউন্স করব। আমি আগামী দিনের জন্য বলবো তোমরা অবশ্যই ব্লু রং তোমরা ইউজ করতে পারো। আগামী দিনের জন্য ব্লু রং ইউজ করতে পারো, কমলা রং ইউজ করতে পারো, আগামী দিনের জন্য যথেষ্ট শুভ হবে। তার সাথে সাথে বলবো, আগামী দিন হনুমান চালিসা অন্তত একবার পাঠ করতে হবে, শিব চালিসা একবার পাঠ করতে হবে। শিব চালিসা নেই তারা অন্তত ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করো। আর ঘিয়ের প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই কিন্তু জেলে দাও, তার মধ্যে 2টো লবঙ্গ দিয়ে দাও, একটুখানি হলুদ দিয়ে দাও, কেশর দেবে না, হলুদ দেবে, রান্নার যে হলুদ সেই হলুদ দিয়ে দাও। দেখো একটা পজিটিভ ঊর্জা আসবে, এবং পজিটিভ ঊর্জা কিন্তু তোমার জীবনকে অনেক পরিবর্তন করবে। এছাড়া এক গুচ্ছ পরিকল্পনা রয়েছে, এক গুচ্ছ অজানা শাস্ত্রের রহস্য আমি একটার পর একটা, যেগুলো কমনই লোকে করে কিন্তু কারণ জানে না, সেগুলোর আমি একটার পর একটা তুলে ধরবো, তার চেষ্টা করব। আগামী দিনের জন্য যে মিরাকেল নাম্বার আমি বলবো 777, আগামী দিনের জন্য যে মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার, কারণ যারা নতুন তাদের জন্য বলবো, আমি তাদের জন্য এখান থেকে বলছি, এই মিরাকেল নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার প্রত্যেকটা জীবনকে কিন্তু বদলে দেবে, প্রত্যেকটা জীবন মানুষের বদলে যাচ্ছে। দেখো কমেন্টে, আমার ছেলে মেয়ে, আমার তো বীর সৈনিক ছেলে, আমার তো বীরাঙ্গনা মেয়ে, তারা লিখে জানাচ্ছে তারা ভালো আছে, তারা প্রত্যেকে জানাচ্ছে এই যে শব্দগুলো, এই যে ওয়ার্ডগুলো ম্যাজিকের মতো পরিবর্তন করছে। আদৌ এতে ম্যাজিক নেই, এটা টোটালি লজিক, কারণ ম্যাজিকটা যার সত্যতা নেই সেটা ম্যাজিক, এটা টোটালি লজিক আছে, কারণ এটা নিউমোলজি থেকে আমি বলছি।
এবং অবশ্যই দাবি করে বলবো দারুণ একটা ফল পাবে। নাম্বারটা কোথায় লিখবে? নাম্বারটা ঠিক এইখানটা লিখবে, হাতের ঠিক এইখানে। আজকে কিন্তু অল্টারনেটিভ কোনো জায়গা নেই, হাতের এখানে অথবা সাদা কাগজে নীল কালিতে লিখবে। অবশ্যই সাদা কাগজে নীল কালি, আগামী দিনের জন্য লাল কালি নয়, আগামী দিনের জন্য নীল কালিতে লিখবে। অবশ্যই ওয়ালেটে রাখতে পারো, পার্সে রাখতে পারো, দারুণ ভালো থাকবে। তবে সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি যদি শরীরে প্রাণ থাকে, আমি শরীরে এক ফোঁটাও রক্ত থাকে, আমি আমার সন্তানদের জন্য করে যাব। আমার বচন মানুষ শুনবে বলে বসে থাকে, আমি আরো পুঙ্খানুপুঙ্খ গণনা আনবো। আমি জ্যোতিষশাস্ত্রের সত্যতা, আমি রেনেসাস আনবো। আমি তন্ত্রশাস্ত্রের অদম্য ক্ষমতা মানুষের সামনে তুলে ধরার, আমার পরিবারের স্বার্থে তুলে ধরার আমি চেষ্টা করব। তবে চিন্তা কি গো, আমি তো আছি। জয় মা।